নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীতে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের অনুষ্ঠানের সূচনা হোক আমাদের অন্তরাত্মায় কবিরশ্মি সঞ্জীবনী স্পর্শ দিয়ে। আমাদের নিত্য কর্মে, সুখে, দুঃখে, বিরহে, শোকে, তাপে কবি সৃষ্টি আমাদের যোগায় বেঁচে থাকার রসদ। এক অত্যাশ্চর্য জাদু বলে কবির শব্দবন্ধ, বাক্যবিন্যাস আমাদের বহু মুখ অনুভূতিকে বাংময় করে এবং আমাদের শব্দচয়নের মিথ্যে এবং অসফল অসহায়তাকে সান্ত্বনা দেয়। আসুন আজ এই প্রতীক্ষিত প্রভাতে আমরা আলিঙ্গন করি রবি রশ্মিকে, সুস্নাত হই তার স্নিগ্ধতায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। জাগিয়া যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমাদের আজকের নিবেদন কবির বহুল মঞ্চস্থ ও আন্তর্জাতিকভাবে সর্বগ্রাহী নাটক ডাকঘর। ডাকঘর নাটকের প্রকাশ ও অনুবাদ ইতিহাস কবির সার্বজনীনতার জয়গান। ১৯১১ সালে কবিগুরু ডাকঘর নাটকটি রচনা করেন। নাটকটি ৩টি অঙ্কে বিভক্ত। নাটকটির কিছু সংলাপ সময় অভাবে আমরা বাদ দিয়েছি। তৎসত্ত্বেও কবির আশ্চর্য লেখনীর গুণে নাটকের অন্তর্নিহিত অর্থটি কিছু অংশে ম্লান হয়নি। রবীন্দ্র গবেষকেরা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন নাটকটির আন্তর্জাতিক মঞ্চে বহু সমাদৃত হওয়ার ঘটনা বিবরণীকে। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের ইংরাজি অনুবাদের মুখবন্ধে আধুনিক কবি W.B. Yeats লেখেন, "It conveys to the right audience an emotion of gentleness and peace." কবিগুরুর ডাকঘর নাটকটিতে যদিও আমরা কোনো গান সংযোজিত হতে দেখি না, রবীন্দ্র গবেষকদের মতে নাটকটি প্রথমবার মঞ্চস্থ করার সময় কবি এতে কয়েকটি
গানের প্রয়োগ করেন, যা নাটকের মৃত্যু চেতনা ও বিশ্ব ভ্রমণের আবেগকে আরো সুস্পষ্ট করে। আমাদের আজকের উপস্থাপনায় এই গানগুলির কিছু কিছু আমরা ব্যবহার করেছি। কবির মৃত্যু চেতনা কোনো নৈরাশ্যকে প্রশ্রয় দেয় না, বরং উপস্থাপনা করে জীবন পিপাসাকে, যে পিপাসা অজানাকে জানার ও অদেখাকে দেখার। এই জাগতিক থেকে অমৃত লোকের যাত্রায় পার্থিবকে নানারূপে অবলোকন ও আস্বাদনের সুতীব্র বাসনা পরিস্ফুট হয়েছে এক শিশুর সরল আকাঙ্ক্ষায়, যে বহু রূপে জীবনকে গ্রহণ করতে চায়, কখনো বা দইওয়ালা, কখনো বা কাঠবিড়ালি হয়ে। কবির সাংকেতিক এই নাটক যে কোনো প্রকার স্থবিরতাকে বর্জনের এক আহ্বান, যা মানবরূপী ঋতুপত্র বাহকদের মাধ্যমে কবি ব্যক্ত করেছেন। তাই অমলের অমৃত লোকের যাত্রাপথে সুধার উপহার স্বরূপ পুষ্প এক নবজীবনের দোতনা। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর। বুঝলেন কবিরাজ মশাই, বড় মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনো কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। তা কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলছেন পৈত্তিকান সন্নিপাত যান কফ বাতাস থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরো আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটে বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। আহা, সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটে স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কিনা শাস্ত্রে বলছে অপস্বরে জ্বরে কাশে কামলায়। আর শাস্ত্র? থাক থাক, আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে ঘরে বন্ধ করেই রেখে দিতে হবে। অন্য কোনো উপায় নেই? কিচ্ছু না, কারণ পবনে তপনে চৈব। আপনারও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। এই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চবন বলেছেন ভেষজ হিত বাক্যঞ্চ তৃপ্তং আশু ফলপ্রদং। বুঝলেন না দত্তমশাই? ভেষজ হিত বাক্যঞ্চ তৃপ্তং আশু ফলপ্রদং। আজ তবে উঠি দত্তমশাই। ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। আমাকে তোমার ভয় কিসের? তুমি যে ছেলে খেপাবার সর্দার। তুমি তো ছেলেও নও, তোমার ঘরে ছেলে নেই, তোমার খ্যাপবার বয়সও গেছে, তোমার আবার ভাবনা কি?
ঘরে যে ছেলে একটি এনেছি। সে কি রকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল। সে তো অনেক দিন থেকেই শুনছি, কিন্তু তুমি তো নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কি রকম লেগে গিয়েছে। বেশ বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে বলো দেখি। আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। আহা হা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকোপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ইচ্ছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র ও হাওয়ারই মতো। তাই কি অমল? আমি কি ওই উঠোনখানাতেও যেতে পারবো না? না বাবা। আমি যদি কাঠবিড়ালি হতো তবে বেশ হতো, কিন্তু পিসে মশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না। কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত? তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। দই দই ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা! ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একাই আমি পার করিলাম, পার করিলাম, পার করিলাম খেয়া নেই। বেলা গেল তোমার পথ চেয়ে, ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি। ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি। সন্ধ্যাবাই শ্রান্ত কায়ে ঘুমের নয়ন আসেছে। বেলা গেল তোমার খোঁজে, ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বলিল রে। আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির পরে। ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বলিল রে। আরতির শঙ্খ বাজে
সুদূর মন্দির পরে এসো এসো শান্তি হারা, এসো শান্তি শক্তি ভরা, এসো এসো শান্তি হারা, এসো শান্তি শক্তি ভরা, এসো এসো তুমি, এসো এসো তোমার করিবে, বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একাই আমি পার করিলাম, পার করিলাম, পার করিলাম খেয়া নে, বেলা গেল তোমার পথ চেয়ে। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেত। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁপতে হাঁপতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে, ওরে কার পানি মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলাই রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। ও যে আমার ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হাই হাই রে, ও যে কে রে আমার নিয়ে যায় রে, যায় রে কোন চুলাই রে, আমার মন ভোলাই রে, ও কোন বাকি কি ধন দেখাবি, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেরে গে, ভেবে না কুলাই রে, আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, কে জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি। কবে
সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই, 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 ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুর কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি। বাবা, এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছে শিখে নিলুম। দই, 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 ভালো দই। প্রহরী, প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমায় ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই, কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। ঘন্টা এই খবর সবাইকে বলে বাবা, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। এ দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই। দেশ দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে
সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বলছি। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে মিশন উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে। আসে বলছি। দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে, আমার নামেও চিঠি আসবে। আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষের রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। আমাকেও তিনি চিঠি লিখবেন। তুমি কেমন করে জানলে? তা নইলে ঠিক তোমারই এই জানলার সামনেই অত বড় একটা সোনালী রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে। বড় হয়ে আমি রাজার ডাকঘর করা হবে। ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। কই মোড়ল? কই? কই? ওই যে অনেক দূরে। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনি মোড়লি করে, কেবল সকলের সঙ্গে শত্রুতা করে ও আপনার ব্যবসা চালায়। মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। রাজার ডাকঘর করা তোমার কথা শোনে। না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্য কি? তুমি ডাকঘর করাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি কোনো চিঠি আসে। তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। মোড়ল মশাই, তুমি অমন করে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার ওপর রাগ করব? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি, দু পয়সা জমিয়েছে কিনা, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথা নেই। রোশনা, মজা দেখাচ্ছি ওকে। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়ি আসে, আমি তার বন্দোবস্ত করছি। না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবে না, তোমাদের খবর নেওয়ার জন্য এক্ষুনি পাইক পাঠিয়ে দেবে। কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ
আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কে? বলো। আমি সুধা। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো, আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না, দেখো, মনে থাকবে। এই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। আমরা খেলতে চলেছি। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। আমরা সমস্ত দিন খেলবো। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। হ্যাঁ, এসো না, এসো না। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চল চল ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? কি নিয়ে খেলবো? এই যে আমার সব খেলা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও। বাবা, কি চমৎকার খেলনা! এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? না, কিচ্ছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিল। আর কিন্তু ফিরিয়ে দেব না। আর দেব না কিন্তু। না না, ফিরিয়ে দিতে হবে না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো। বেশ ভাই, আমরা রোজ এখানে এসে খেলে যাব। হ্যাঁ, আমরা এখানে রোজ এসে খেলে যাব। আবার ভারী ঘুম পেয়ে আসছে। তবে আমরা এখন যাই। চল চল ভাই, আমরা এখন যাই। যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি ভাই। তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের ডাকঘর পড়াদের চেনো? আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে, তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে
ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না। দেবো দেবো। পিসে মশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। পিসে মশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। ফকির? তোমার আবার ফকির কে? তুমি ফকির? এবার তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলাম, সেইখান থেকেই এই মাত্র আসছি। যদি কিরকম দিন আমাকে বলো না ফকির। আরে সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ টানুষ কিছু নেই।
এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? হ্যাঁ, শুনেছি তো, তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। আচ্ছা প্রভু, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি মানে কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। তোমরা দুজনে মিলে এ কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন, হয়েছে কি? শুনছি তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতে হয়েছে কি? রাজা কি রাগ করবে? তুমি বললেই হলো রাজা রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির, তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন রাজগিরি ফলায় তা দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। অমর, আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই আজ খুব ভালো বোঝাচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ডক্টর মশাই, ওই হাসিটি তো ভালো ঠেকছে না। বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। কি রে ছোড়া, আরে আরে, চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি। আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা করছেন। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। আরে তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতন এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জালনার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। এই যে, এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির, তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? বাবা, আমি ফকির, তোমাকে বলছি এই সত্য তার চিঠি। মহারাজ আজ রাত্রেই আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূত, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে, ঠং 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 ঠং, তখন হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, এখন কেমন বোধ করছো? ভালো,
খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছো, সব তারাগুলো দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। প্রভু, আমি পারবো। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। আহ, ও ওই লোকটিকে তো এই ঘরে রাখা যাবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসোনি, উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখনও উনিও এই ঘরে রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। যে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। ঠিক করে রেখেছো? কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করবো। হায় আমার কপাল! এইবার তোমরা সকলে স্থির হও। এলো, এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। ওই প্রদীপের আলো নিভিয়ে দাও। ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। চুপ করো অবিশ্বাসী, কথা কয়ও না। অমল! ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন যাবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। এখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে বলেনি। সুদূরে পারে হারিয়ে ফেলে আপনারে, দেহ মনের সুদূরে পারে হারিয়ে ফেলে আপনারে, জনে
আকাশে আমার মুক্তি আলোয় আলো। আমার মুক্তি সর্বজনীর মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনীর মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের মনে জ্বালা। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের মনে জ্বালা। এতক্ষণ আপনারা আমাদের পারিবারিক উপস্থাপনা প্রত্যক্ষ করলেন। এবার পরিচয় পর্ব। আমাদের আজকের নিবেদনের সর্বকনিষ্ঠ সদস্য ও ছেলের দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখি অদ্রিতা সেনের মনোগ্রাহী অভিনয়। অভিনয়ের পাশাপাশি অদ্রিতা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে। অদ্রিতার একাগ্রতা আমাদের বিস্মিত করে। আমাদের ছেলের দলের আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে ও ভেঙে মোর ঘরের চাবি গানটির সঙ্গে সাবলীল নৃত্য পরিবেশনা করতে আমরা দেখি প্রিয়াংশী দত্তগুপ্তকে। পুষ্পবালিকা সুধার চরিত্রে আমরা প্রজ্ঞা দত্তগুপ্তর অভিনয় বিশেষভাবে উপভোগ করেছি। প্রজ্ঞা নৃত্যে প্রিয়াংশীকে সুচারুভাবে সঙ্গত করে নাটকটির মূল বার্তাকে জাগরূক করেছে। এই একই গানের রেশ বহন করেছে সুবায়ু সেনগুপ্তর সুললিত পিয়ানো বাদন। আমাদের আজকের নাটকের কেন্দ্রীয় চরিত্র অমলের চরিত্রটিকে অনবদ্যভাবে জীবন্ত করে তুলেছে ঋদ্ধিমা মুখার্জি তার অপূর্ব অভিনয় দিয়ে। ঋদ্ধিমা প্রজ্ঞা ও প্রিয়াংশীর নৃত্যে সঙ্গীত পরিবেশন করেছে। ঋদ্ধিমা আমাদের নাটকের কারিগরি দিকটি সুদক্ষভাবে সামলেছে। আমাদের নাটকের দুই প্রবীণতম সদস্য, যাদের উৎসাহ ও উদ্দীপনা ও মূল্যবান উপদেশ আমাদের এই পথ চলার পাথেও, তারা হলেন শ্রীমতী রেবা সেনগুপ্ত ও শ্রী সমর সেনগুপ্ত। পুষ্পবালিকা চরিত্রের একাংশে রেবা সেনগুপ্ত অভিনয় করেন এবং সমর সেনগুপ্তকে আমরা দেখি একাধিক ভূমিকায় ঠাকুরদা, ফকির ও রাজপুরোহিতের চরিত্রে। তাদের সংবেদনশীল অভিনয় আমাদের আজকের উপস্থাপনার এক বিশেষ প্রাপ্তি। এই নাটকে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ও বেলা গেল তোমার পথ চেয়ে গান দুটি পরিবেশন করে নাটকের মূল সুরকে প্রস্ফুটিত করেছেন পার্থপ্রতিম সেনগুপ্ত। আমাদের নাটকের বর্ণময় প্রচ্ছদ অঙ্কন করেছেন পার্থসারথী দত্তগুপ্ত। এই প্রচ্ছদ আমাদের দেয়
সুশীতল গ্রাম্য জীবন প্রকৃতির স্বাদ। যে গ্রাম জীবন সম্পর্কে কবি বলেছেন, ছায়া সুনিবিড় শান্তির নীড়। সকলের সহযোগিতা, উদ্দীপনা ও উপদেশকে পাথেয় করে নাটকটি পরিচালনা করেছে শ্রীরূপা সেনগুপ্ত। শ্রীরূপা এই নাটকে এক ধূসর চরিত্র মোড়ল রূপে আত্মপ্রকাশ করেছে। আমাদের নাটকের দৃশ্যকল্প নির্মাণে যার মূল অবদান অনস্বীকার্য, তিনি সুপর্ণা সেন। সুপর্ণা এই নাটকে মাধব দত্ত চরিত্রে সুচারু অভিনয় করেছে। সুপর্ণার কারিগরি সহায়তা আমাদের উপস্থাপনার অনেক প্রতিবন্ধকতাকে লঘু করেছে। আমাদের অভিনয়কে এক সুললিত সুরমূর্ছনায় আবিষ্ট করেছে জয়তী সেনগুপ্তের কণ্ঠ। জয়তী আমি চঞ্চল হে সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি দইওয়ালা ও রাজদূতের চরিত্রে সাবলীল অভিনয়ের ছাপ রেখেছে। আজকের পরিবেশনার এক উল্লেখযোগ্য সংযোজন সম্বিতা মুখার্জির সাবলীল অভিনয়। সম্বিতা কবিরাজ ও প্রহরী দুটি বিপরীতধর্মী চরিত্রের মূল সুরটিকে সুন্দরভাবে জাগরূপ করেছে। আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা ও মঙ্গল বার্তা আমাদের একান্ত কাম্য। আমাদের পরবর্তী উপস্থাপনায় এই মঙ্গল বার্তা, আশীর্বাদ, উদ্দীপনা যোগাবে।